বাঙালি বরফ খাবে, আর তার জন্য 26,000 কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকা থেকে জাহাজ ভর্তি বরফ আসবে, তাও আবার 4 মাস ধরে। তবে শুধু বাঙালি কেন, ইংরেজদেরও তো বরফ চাই। এই তো আজ থেকে মোটে 200 বছর আগেকার কথা। পৃথিবী তখনও ফ্রিজ কি জিনিস সেটাই জানে না, কিন্তু বাঙালি বাবুরা সেই সময়েও সুদূর আমেরিকার লেকে জমে থাকা প্রাকৃতিক বরফ দিয়ে সুরা পান করত। ভাবতে পারছেন, আজ যে বরফ আমরা ফ্রিজ খুললেই পেয়ে যাই, একসময় সেই বরফের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি বাঙালি বাবুদের। নমস্কার, আমি সুজয় নীল, আর আজ আমরা কথা বলবো বাঙালির বরফ চর্চা নিয়ে। কথা বলবো 1833 সালে কলকাতা বন্দরে ঢোকা বরফ বোঝাই সেই জাহাজকে নিয়ে, যা এসেছিল সুদূর আমেরিকা থেকে। তবে জানলে চমকে যাবেন, এক আমেরিকান ব্যবসায়ী শুধু বরফ বিক্রি করেই কলকাতা থেকে 2,20,000 মার্কিন ডলার কামিয়ে নিয়ে গেছিল। সেই সময় বরফের ব্যবসায় এত লাভ হতো যে খোদ রবি ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর অব্দি নেমে পড়েছিলেন এই বরফের ব্যবসায়। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়া যাক ভিডিওর প্রথম চ্যাপ্টারে। রেফ্রিজারেটর অথবা ফ্রিজ নামক যন্ত্রটির সঙ্গে পৃথিবীর প্রথম পরিচয় হয় 1913 সালে ফ্রেড ডব্লিউ উলফের হাত ধরে। তবে তার থেকে 68 বছর আগে, অর্থাৎ 1846 সালে জন গরি নামক এক ভদ্রলোক বানিয়ে ফেলেন বরফ তৈরির মেশিন। কিন্তু শুনলে অবাক হবেন, এই সমস্ত আবিষ্কারের বহু বছর আগে, এই ধরুন আজ থেকে প্রায় 250 বছর আগে, আমাদের হুগলি জেলাতে তৈরি করা হতো প্রাকৃতিক বরফ। সেই জায়গার একটা পোশাকির নামও ছিল হুগলি আইসফিল্ড। কিন্তু হুগলি জেলাতেও বরফ কিভাবে বানানো সম্ভব, সেই গল্পটা জানতে হলে আগে প্রেক্ষাপটটা জানা জরুরি। সাল 1772, শহর কলকাতা। থুড়ি ক্যালকাটাকে ঘোষণা করা হলো ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে। ফলে ব্রিটেন থেকে পিল করে ইংরেজরা এসে ঘাঁটি কাটতে শুরু করলো এই কলকাতায়। কিন্তু কলকাতার গরমে ঠান্ডার দেশে থাকা ইংরেজ বাবুরা নাজেহাল। একটু পার্টি করবেন, সেখানেও ঝামেলা। গরম জল দিয়ে কি আর আরামে সুরা পান করা যায়? তাই নিয়োগ করা হলো আবদারদের। কারা এই আবদার? ধরুন ইংরেজ বাবুদের বাড়িতে পার্টি হবে, পার্টিতে আসা অতিথিদের জন্য ঠান্ডা জল সরবরাহ করার দায়িত্ব থাকতো আবদারদের। মূলত জল ভর্তি মাটির সরাকে বিভিন্ন উপায়ে ঠান্ডা রাখার কাজই হতো এই আবদারেদের। ইংরেজদের দেখা দেখি বাঙালি বাবুদের ইচ্ছে জাগলো ঠান্ডা জল পান করার, আর তাই সেই সময় একদল ব্যবসায়ী মাথা খাটিয়ে একটা ব্যবসা ফেঁদে ফেললেন। দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু শহর ছিল হুগলি, আর আজ থেকে 250 বছর আগে হুগলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়তো। তাই হুগলি অঞ্চলে জমি নিয়ে সেখানে মাটি খুঁড়ে আইস বেড তৈরি করে ছোট ছোট সরায় জল রেখে বরফ জমানোর চেষ্টা শুরু হলো। মূলত নভেম্বর মাস থেকে এই কাজ করা শুরু হতো, যা চলতো ফেব্রুয়ারি মাস অবধি। হুগলির প্রবল ঠান্ডায় এই সরাগুলোর 70% জল বরফ হয়ে যেত। এই জমাট বাঁধা বরফগুলোই কলকাতায় পাঠানো হতো ইংরেজ এবং বাঙালি বাবুদের পার্টিতে। হুগলিতে তৈরি হওয়া এই প্রবল জনপ্রিয় বরফকে সেখানে বলা হতো হুগলি স্লাশ। কিন্তু কথায় আছে না, গেঁয়োযোগী ভিখ পায় না। তাই হুগলি স্লাশে মন ভরল না কলকাতার ইংরেজ এবং বাঙালি বাবু বিবিদের। তাদের আরো ফ্রেশ, আরো সুস্বাদু বরফ চাই। আর যেহেতু বছরে মাত্র 4-5 মাসে এই হুগলি স্লাশের দেখা মিলত, তাই খোঁজ করা শুরু হলো এমন বরফের যা সারা বছর পাওয়া যাবে। এরপর কিভাবে সেই বরফের খোঁজ পেল বাবু বিবিরা, সেটা জানতেই ঢুকে পড়তে হবে এই ভিডিওর দ্বিতীয় অধ্যায়। সাল 1778, লর্ড কর্নওয়ালিসের সৌজন্যে আমেরিকান ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করার অনুমতি পেয়ে গেল। ভারত থেকে বিশাল পরিমাণ মশলা আর রেশম সিল্ক রপ্তানি হতে শুরু করলো আমেরিকায়। ওদিকে ফ্রেডরিক টিউডার নামক এক আমেরিকান ব্যবসায়ী তখন ঋণের জালে জর্জরিত। ফ্রেডরিক বরফের ব্যবসা করেছে, চলেনি। কফির ব্যবসা করেছে, চলেনি। সেই ফ্রেডরিক খবর পেল ভারতে থাকা ইংরেজরা একটু ঠান্ডা জল আর ভালো মানের বরফের খোঁজে চাতক পাখির মতো চেয়ে আছে। ব্যাস, ঔপনিবেশিক ভারতকেই নিজের মার্কেট বানিয়ে নিল ফ্রেডরিক টিউডার। আর সবার প্রথমে সে টার্গেট করলো ঔপনিবেশিক ভারতের রাজধানী ক্যালকাটাকে। সে সময় স্যামুয়েল অস্টিন নামক এক ব্যবসায়ী চুটিয়ে মশলা আর সিল্কের ব্যবসা করছেন ভারতের সঙ্গে। কিন্তু অস্টিন সাহেবকে বারবার একটা সমস্যাতেই পড়তে হচ্ছিল। ভারত থেকে আমেরিকায় যখন জাহাজ আসছিল তখন সেটা জিনিসপত্রে বোঝাই থাকলেও আমেরিকা থেকে ভারতে জাহাজ পাঠাতে হচ্ছিল বালি ভরে। তার একটাই কারণ, ওজনের ভারসাম্য। জাহাজে যদি কোনো ওজন না থাকে তাহলে সেটা ডুবে যাওয়ার সমূহ সম্ভাবনা। ফ্রেডরিক টিউডার দেখা করলেন অস্টিন সাহেবের সঙ্গে আর বললেন, তোমার জাহাজে যদি বালির বদলে বরফ বোঝাই করে কলকাতায় পাঠায়, তাহলে ওই বরফ বিক্রি করে যা টাকা আসবে সেটার একটা অংশ তুমি রেখে দিও। টিউডার সাহেবের এই আইডিয়া সঙ্গে সঙ্গে লুফে নিলেন স্যামুয়েল অস্টিন, আর তারপরেই
1833 সালের 12ই মে বোস্টন থেকে কলকাতার পথে রওনা দিল টাস্কানি নামের একটা জাহাজ। সেই জাহাজের স্টোর হাউসে তোলা হলো 180 টন বরফ। সমুদ্রপথে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের 26,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে 4 মাস পর সেই বরফ বোঝায় জাহাজ এসে ঢুকলো কলকাতা বন্দরে। 180 টন বরফ গলে ততদিনে 100 টন হয়ে গেছে। কিন্তু তাতে কি, ওই প্রথমবার একসঙ্গে অত বিপুল পরিমাণ বরফ দেখে পিলে চমকে গেল কলকাতাবাসীর। শোনা যায় সেই বরফ ছুঁয়ে দেখতে গিয়ে নাকি ঠান্ডায় কারো কারো আঙুল পুড়ে গেছিল। আবার অনেক বাঙালি নাকি কৌতূহলের বশে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে বসেন, তা সাহেব, আমেরিকায় কি বরফ গাছে ফলে? তবে এই বরফের জাহাজ কলকাতায় আসার ফলে আনন্দে আত্মহারা হয়ে গেল ইংরেজ এবং বাঙালি বাবু বিবিরা। কারণ এবার থেকে ঠান্ডা জল, ঠান্ডা সোডা, চিল্ড বিয়ার, চিল্ড ওয়াইন অথবা ঠান্ডা ডেজার্ট খাওয়ার আর কোনো বাধা রইল না। তবে বরফ তো না হয় এলো, কিন্তু এত বরফ রাখা হবে কোথায়? আর বরফ রাখার জায়গা তৈরি না হলে টিউডার সাহেব বা কিভাবে আইস কিং হয়ে উঠলেন, সেটা জানতে হলে ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। বরফ তো এলো, কিন্তু সেই বিপুল পরিমাণ বরফ রাখার জায়গা তো কোথাও নেই। এই বিষয় নিয়ে গ্যাভিন ওয়েটম্যান তার ফ্রোজেন ওয়াটার ট্রেড বইতে লিখেছেন, কলকাতায় এই বিপুল পরিমাণ বরফ আমদানি হওয়ার পর বাঙালি এবং ইংরেজ বাবুরা মিলে একটা কমিটি গঠন করলেন। সেই কমিটির কাজ হলো চাঁদা তুলে একটা পাথরের আইস হাউস তৈরি করা। তাই পাথরের আইস হাউসটা কোথায় তৈরি হলো জানেন? আজ যেখানে ব্যাংকশাল স্ট্রিট, সেখানেই তৈরি হলো ব্রিটিশ শাসিত ভারতের প্রথম আইস হাউস। ধীরে ধীরে কলকাতার দেখা দেখি বম্বে আর ম্যাড্রাসেও তৈরি হলো এই আইস হাউস। হুগলি স্ল্যাশের থেকে অনেক সস্তা দামেই মার্কেট দখল করলো ফ্রেডরিক সাহেবের ম্যাসাচুসেটস বরফ। সেই সময় ফ্রেডরিক সাহেবের আমদানি করা 1 পাউন্ড বরফের দাম ছিল 4 আনা, অর্থাৎ 25 পয়সা। 1833 সালে মাত্র 100 টন দিয়ে যাত্রা শুরু হলেও 1847 সালের মধ্যে ফ্রেডরিক সাহেবের বরফ আমদানির পরিমাণ বেড়ে 3000 টনে পৌঁছায়। তবে শুধু বরফই নয়, নিজের বরফ বোঝাই জাহাজে আমেরিকা থেকে মাখন আর আপেল আনাও শুরু করেন ফ্রেডরিক সাহেব। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করেছিল এই বরফ। ধীরে ধীরে মাত্র 2 আনা, অর্থাৎ মাত্র 12.5 পয়সাতেই 1 পাউন্ড বরফের স্বাদ উপভোগ করতে থাকেন বাঙালি বাবু বিবিরা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও সেই সময় এই বরফের ব্যবসায় বেশ কিছু টাকা লগ্নি করেন। মাত্র 20 বছরের ব্যবধানে কলকাতা শহর থেকে সেই সময় প্রায় 2,20,000 মার্কিন ডলারের মুনাফা হয় ফ্রেডরিক টিউডারের। ফলে মানুষ ফ্রেডরিক সাহেবকে এই উপমহাদেশের আইস কিং বলেও ডাকতে শুরু করে। কিন্তু তারপর কিভাবে এই রাজার রাজত্ব ভেঙে পড়লো সেইটা জানতে হলে পা রাখতে হবে ভিডিওর শেষ অধ্যায়। সাল 1864, 80 বছর বয়সে বোস্টনে নিজের বাড়িতেই দেহ রাখলেন আইস কিং ফ্রেডরিক টিউডার। ওদিকে সারা বিশ্বে ততদিনে জনপ্রিয়তা লাভ করে ফেলেছে জন গরির বানানো বরফ তৈরির মেশিন। সাল 1878, ভারতে প্রথম বরফ তৈরির কারখানা তৈরি হলো কলকাতার বুকে। নাম রাখা হলো বেঙ্গল আইস কোম্পানি। আর তার কিছুদিন বাদেই তৈরি হলো ক্রিস্টাল আইস কোম্পানি। ব্যাস, তারপরেই আমেরিকা থেকে বরফ আমদানির ব্যবসার মৃত্যু ঘন্টা বেজে গেল। কলকাতার বিখ্যাত ওই আইস হাউসটিকে 1882 সালেই ভেঙে ফেলা হলো। মুম্বাইয়ের আইস হাউসটিও 1920 সালেই বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র ম্যাড্রাসের আইস হাউসটা আজও রয়ে গেছে। বলা হয় স্বামী বিবেকানন্দ নাকি 1897 সালে ওখানে কিছুদিন ছিলেন। তাই আজ ওই আইস হাউসটিকে স্বামী বিবেকানন্দ মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এরপর 1913 সালে পৃথিবীর সঙ্গে রেফ্রিজারেটরের পরিচয় ঘটলেও ভারতবর্ষের প্রথম রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরি হয় 1958 সালের জুলাই মাসে গোদরেজ কোম্পানির হাত ধরে। তাহলে বুঝতে পারলেন তো, আজ ডিপ ফ্রিজে জমে থাকা যে বরফকে আমরা কেউ অতটা পাত্তাও দিই না, একসময় সেই বরফই ছিল কলকাতা, থুড়ি, ক্যালকাটার সবচেয়ে চাহিদাযুক্ত পণ্য। বাঙালি ও বরফের এই হিমশীতল ইতিহাস জেনে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।